শুরু করছি হৃদমায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS। পর্ব সংখ্যা 29। হৃদ ফিরেছে? না ম্যাডাম। ঘাড় গড়িয়ে এক পলক ড্রয়িং রুমের বড় ঘড়িটায় সময় দেখে নিল সুফিয়া খান। রাত প্রায় 12টার ঘরে। মায়ের খোঁজ এখনো পায়নি নাকি? ওনার জানা মতে হৃদ তার বউকে আনতে গিয়েছিল আশুগঞ্জ। বিকাল থেকে এতটা সময় লাগবে দুজনের ফিরতে? নাকি কোনো সমস্যা হলো? কফি দাও। জি ম্যাডাম। সার্ভেন্ট সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। চিন্তিত সুফিয়া খান গম্ভীর মুখে সোফার দিকে এগিয়ে গেল। হাতের মুঠোফোনটার হৃদকে কল লাগালো। ওপাশ থেকে হৃদের ফোন অফ ভোলাতে চিন্তিত ভঙ্গিতে আবারও দেওয়াল ঘড়িটাতে সময় দেখে নিল। হৃদের কল কেটে মুহূর্তে মিলালো আসিফকে। পরপর বেশ কয়েকবার কল দেওয়ার পরও যখন আসিফের কলটা রিসিভ হলো না, তাতে মুহূর্তে কপাল কুঁচকে আসে সুফিয়া খানের। ওনার ছেলের শরীর ভালো না। অসুস্থ শরীর নিয়ে তেরামি করে কাল রাতের ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল হৃদ। সকালে এয়ারপোর্টে ল্যান্ড করেই নাকি বউয়ের খোঁজে সারাদিন পার করলো সে। অবশ্য উনিও সারাদিন হৃদের খবর নিতে পারেননি, কারণ ওনার ফ্লাইট ছিল আজ। তাই ছেলের খবর নিতে হয়েছিল বাংলাদেশে ফিরে। তিনি নিজের বাসায় না গিয়ে হৃদের বাসায় উঠেছেন, কিন্তু এখানে এসে জানতে পারে হৃদ নাকি সকাল থেকে মায়ের খোঁজ করে সন্ধ্যার দিকে লোক নিয়ে বেরিয়ে যায় মায়াকে আনতে। ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরবে সেটা ভালো কথা, কিন্তু কেউ ওনার ফোন ধরছে না কেন? সুফিয়া খান চিন্তিত ভঙ্গিতে সোফায় বসলো। হাতের ফোনটা টি টেবিলের উপরে রেখে বসতে কয়েক মিনিটের মধ্যে সার্ভেন্ট কফি নিয়ে গেল। তিনি তাতে চুমুক বসান। আপাতত কয়েকদিন তিনি হৃদের সঙ্গে থাকবে এই বাড়িতে। যতদিন হৃদের মেডিসিন চলবে ততদিন এখানে থেকে তিনি কোর্টে যাবেন। তাছাড়া ওনার একটা গুরুত্বপূর্ণ কাজের চট্টগ্রামে যাওয়া দরকার। কিছু হিসাব নিকাশ বাকি আছে কারোর সাথে। সুফিয়া খানের মনস্তান্ত্রিক ভাবনার মাঝে তপ্ত আগুনের মতন দাউ দাউ করে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। কোন দিক না তাকিয়ে চোয়াল শক্ত করে অগ্নিশিখার ন্যায় চলে যেতে দেখে সুফিয়া খানের চোখে পড়ল হৃদকে। তিনি হাতের কফিটা রাখতে রাখতে তৎক্ষণাৎ হৃদের পেছনে তাকালো মায়ের সন্ধানে, কিন্তু আশেপাশে মায়াকে কোথাও দেখতে না পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে হৃদের পিছন ডেকে মায়ের সন্ধান করে বলল, তুমি একা কেন? মায়া কোথায় হৃদ? মায়ের নামটা কানে যেতে হৃদের কদম 2 সেকেন্ডের জন্য থামে। দুহাত মুষ্টিবদ্ধ করে আবারও চলে যেতে নিলে একইভাবে হৃদের পিছন ডাকলো সুফিয়া খান। হৃদ, তোমাকে কিছু বলছি আমি। একা কেন তুমি? মায়া কই? মায়ের কথায় হিংস্রত রক্তিম চোখে হৃদ ঘুরে তাকাতে আটকে ওঠে সুফিয়া খান। হৃদের চোখে মুখে শরীরের জায়গায় জায়গায় রক্তের ছিটা। কপাল ফেটে রক্ত ঝরছে। হৃদের মাথায় পরপর 2টো সার্জারি হয়েছে সবেমাত্র। বেশ কিছু অস্ত্রোপচার করা হয়েছে তাতে। এই অবস্থায় হৃদের মাথায় পুনরায় আঘাত পাওয়া মানে হৃদের কন্ডিশন খারাপের দিকে যাওয়া। আল্লাহ না করুক, যদি দ্বিতীয়বার কোনো কারণে হৃদের ব্রেনে রক্তক্ষরণ হয়, তাহলে হৃদকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তিনি হৃদের সাদা পাঞ্জাবিতে রক্তের ছিটা রক্তিম হয়ে যেতে দেখে আতঙ্কিত গলায় বলল, তোমার এই অবস্থা কেন হৃদ? কি হয়েছে? মায়া কোথায়? সুফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদের মুহূর্তে সিঁড়ির গোড়ায় থাকা ফ্লাওয়ার প্যাশনটা 2 হাতে মাথার উপর তুলে আছাড় মারতে মারতে চিৎকার করে বললে, এই বেঈমান নারীর নাম আমার সামনে নিবা না কেউ। আই হেট হার, আই জাস্ট হেট হার। বলতে বলতে হৃদ জেদ্দের তোপে সিঁড়ির গোড়ার উপর পাশে টপটাও ছুঁড়ে মারল। মুহূর্তের মাঝে ভেঙে ছিটকে গেল ড্রয়িং রুম জুড়ে। হৃদের তোলপাড় আসিফ সহ কয়েকজন দৌড়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। সুফিয়া খান কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে। উত্তেজিত পরিস্থিতিতে তিনি হৃদের কাছে যাচ্ছে না, কারণ এই মুহূর্তে হৃদকে থামানোর চেষ্টা করা মানে রাগের বশে হৃদকে আরও হাইপার করে দেওয়া, যেটা মোটেও হৃদের জন্য ভালো হবে না। ছেলের রাগ সম্পর্কে ওনার ধারণা আছে, তবে এই পরিস্থিতিতে হৃদের রাগটা হৃদকে ক্ষতি করে। সুফিয়া খান জায়গায় পাথর মূর্তি ন্যায় দাঁড়িয়ে থাকতে আসিফ দৌড়ে হৃদকে আটকাতে চাইলে মুহূর্তে হাতের ইশারায় নিষেধ করেন তিনি। আসিফ কাচুমাচু করল হৃদের তোলপাড়ের ভাঙচুর দেখতে।
সুফিয়া খান হৃদের দিকে তাকে উত্তেজিত গলায় আসিফকে আদেশ করে বলল, আসিফ, গাড়ি বের করো, কুইক। আসিফ দৌড়ে বাহিরের দিকে যেতে হৃদ কয়েক মিনিটের মাঝে গোছানো পরিপাটি সুন্দর ড্রয়িং রুমটাকে ভাঙচুরে তুলপাড় বয়ে দিল। ফ্লোরের কাঁচ ভাঙার টুকরোর ন্যায় হৃদের মন মস্তিষ্ক দুটোই বিখণ্ডিত হয়ে গেল। সারা রাতের ফ্লাইট, তারপর সারাদিনের দৌড়াদৌড়ি, সন্ধ্যায় মায়ের বিয়ে নিয়ে হাঙ্গামা, আর এখনকার ভাঙচুরের দখল হৃদের শরীর আর নিতে পারল না। নিস্তেজ শরীরে কেমন দুর্বল হয়ে পড়ল। সারাদিন পেটে কিছু পড়েনি, সেই সাথে চিকিৎসা সারাতে মেডিসিনও নেওয়া হলো না। অস্থির উত্তেজিত হৃদের নাক কান বেয়ে রক্ত ঝরল, চোখের পাতা বুজে আসলো। সে শক্তি খাটিয়ে ভাঙচুর করতে চাইল। সুফিয়া খান দৌড়ে হৃদকে জাপটে ধরেন। মায়ের বক্ষ পেয়ে হৃদের হাতের লাঠিটা ফ্লোরে গড়িয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে মাথা ছেড়ে সুফিয়া খানের কাঁধে লুটিয়ে পড়তে পড়তে বিড়বিড় করে বলল, হৃদ তো আমার ছিল আম্মু, তাহলে অন্য কারোর কেন হলো? আই হেট হার, আই হেট হার। আমি ওকে আর চাই না, আর চাই না। হৃদের গড়িয়ে পড়া নাকের রক্তে সুফিয়া খানের কাঁধ ভিজে উঠল। হৃদের শক্তপোক্ত শরীরের ভার সুফিয়া খানের উপর ছেড়ে দিতে তিনি হৃদকে সামলাতে হিমশিম খেল। তাল সামলাতে না পেরে হৃদকে নিয়ে ফ্লোরে কাচের উপর পড়তে নিলে পাশের সার্ভেন্ট দৌড়ে আসে এলোমেলোভাবে। হৃদসহ সুফিয়া খানকে ধরল। দু হাতে তখনও হৃদকে জাপটে জড়িয়ে সুফিয়া খান বুঝতে পারেন ছেলের মন ভালো নেই, কিছু একটা হয়েছে যার জন্য ওনার শক্তপোক্ত ছেলেটাকে মানসিকভাবে ভেঙে পড়েছে। ওনার শক্ত চেহারা আবারও অশ্রু জড়ালো। হৃদকে ধরাধরি করে রাতের আধারে তৎক্ষণাৎ নেওয়া হলো হসপিটালে। হৃদকে আইসিইউতে রেখে অক্সিজেন মাস্ক পরালো। ইউরোপিয়ান ডক্টরের সাথে কনফারেন্স কলে থেকে ট্রিটমেন্ট দিল। টানা ৪৫ দিন কোমায় থাকার পর হৃদের জ্ঞান ফিরেছিল সবেমাত্র ৩ দিন আগে। এ অবস্থায় হৃদের মানসিক চাপ নেওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে রাখা। ডাক্তার হৃদের ব্রেন শান্ত রাখার জন্য ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। ডাক্তাররা সুফিয়া খানকে জানায় হৃদকে কয়েকদিন ঘুমের মধ্যে রাখতে হবে, তাতে হৃদের মস্তিষ্ক শান্ত থাকবে, নয়তো পেশেন্টের অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। সুফিয়া খান নীরব সম্মতিতে ডাক্তারদের কথা মেনে নেন। উনি ছেলের ভালো চায়, ওনার ছেলেটা সুস্থ হোক তাতেই হবে। হৃদের আইসিইউর বাহিরে চেয়ারে মাথা ঝুঁকে বসেছিলেন সুফিয়া খান। রাত তখন ১:৩০টার ঘরে। আসিফ নিজের হাতের ফোনটা সুফিয়া খানের দিকে এগিয়ে দিতেই মাথা তুলে তাকান তিনি। ফোনের দিকে তাকাতেই আসিফ ছোট গলায় বলে, গুলশান থানার ওসি ফোন করেছে ম্যাডাম। অসময়ে পুলিশের চক্রে বিরক্তি প্রকাশ করেন সুফিয়া খান। বিরক্ত গলায় বলল, কি চাই? সুফিয়া খানের বিরক্তি কাচুমাচু করেন আসিফ। হৃদের মা সঙ্গে তার কমই উঠা বসা। কেমন রাগে আর জেদ্দি মানুষ এই মহিলা, দৃষ্টিও কেমন বাজ পাখির ন্যায়, কথাও বলে কেমন তীক্ষ্ণ। আপনার সাথে কথা বলতে চায়, জরুরি ছিল একটু। বিরক্তি তৎক্ষণাৎ উত্তর আসলে সুফিয়া খানের, নট নাও, পরে কথা বলবো, রেখে দাও। আসিফ সুফিয়া খানের পুনরায় ফোনটা এগিয়ে দিতে বলল, একটা ঝামেলা হয়েছে ম্যাডাম। হৃদ ভাইয়ের নামে কেস ফাইল হয়েছে ৩টা। ওসি বলেছে নারীর নির্যাতন মামলা, গাড়ি ভাঙচুরের ১০ লাখ টাকার গহনা পাতি চুরি নিয়ে মোট ৬০ লাখ টাকার মামলা করেছে, সাথে মার্ডার কেসও আছে একটা। ৩টা মামলা নাকি আশুগঞ্জ থানা থেকে গুলশান থানায় ট্রান্সফার হয়েছে এই রাতে। সেজন্য ওসি সাহেব আমাদের কল করে বিষয়টা জানাচ্ছেন। হৃদ ভাই তো অসুস্থ, আপনি যদি দেখতেন বিষয়টা। আসিফের কথায় কেমন তেতে উঠল সুফিয়া খান। একটার পর একটা ঝামেলা ওনার ছেলের পিছনে ছাড়ছে না, ওনার ছেলেটাকেও সুস্থ হতে দিচ্ছে না, এখন আবার উটকো ঝামেলা। শালার বেডারা মরার আর জায়গা পেল না। ভাবছিলাম হাত নষ্ট করব না, আমারে মাঠে না নামাইলে কারো শান্তি নাই। দে ফোন দে। কথাগুলো বলতে বলতে আসিফের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতন করে কানে তুলল তিনি। থানার ওসিকে কিছু বলতে না দিয়ে সুফিয়া খান বললেন, শুনেন ওসি সাহেব,
আপনার কাছে রিদ খান নামে কোনো মামলা আসে নাই এখনো পর্যন্ত। বাকিটা কি করতে হবে সেটা আপনি ভালো জানেন। বুদ্ধিমান লোককে কিছু বলতে হয় না আশা করছি। ফোনের ওপাশ থেকে ওসি সাহেবের গমগমে উত্তরে বলল, জি মিসেস খান, বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। আসলে আপনি না বললেও আমরা এই মামলাগুলো হাতে নিতাম না। দোয়া করবেন তাতে হবে। রিদ খানকে সালাম দেবেন আমার। রাখছি। কল কেটে যাওয়ার আগেই সুফিয়া খান ওসির উদ্দেশ্যে বলল, শুনেন ওসি সাহেব, ফোন রাখলে হবে না। আপনার কাজ শেষ হয়নি। আসলে আমার ছেলেটা একটু অসুস্থ, আর অসুস্থ ছেলেটা আমার ইমোশন। এখন কেউ যদি আমার ইমোশন নিয়ে টানাটানি করে তাহলে সেটা আমার মোটেও ভালো লাগবে না। আপনি এক কাজ করেন, আশুগঞ্জ থানার নাম্বারটা আমাকে সেন্ড করেন। সেই সাথে থানার ফোন করে জানাবেন মামলা দায় করা বাদী জনাব জামাল শৌকত চেয়ারম্যানের একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে যেন থানায় আটকে রাখা হয়। আসলে আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, বুঝেছেন? সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ সম্মতি জানালো ফোনের ওপাশে থাকা ওসি সাহেব। জি ম্যাডাম, হয়ে যাবে। ধন্যবাদ ওসি, তবে আপনার খেয়ালও রাখা হবে, চিন্তা করবেন না। আমার লোক যাবে আপনার খেতমতে। ওপাশে ওসি সাহেব খুশিতে উৎফুল্লতা দেখে বলল, আপনার দোয়াই আছি ম্যাডাম। কল কেটে যেতেই আসিফের হাতে ফোনটা তুলে দিতে দিতে সুফিয়া খান কপাল কুঁচকে তাকান আসিফের দিকে। কিছু একটা ভেবে বললেন, তুই আমার সাথে যাবি নাকি হসপিটালে থাকবি হৃদের সঙ্গে, কোনটা? আসিফ সুফিয়া খানের কথায় দ্বিমনা করে বলল, আমি আপনার সাথে যাই ম্যাডাম। রাদীপ ভাই তো বলেছেন তিনি আসছে হৃদ ভাইয়ের সঙ্গে রাতে থাকবে এখানে। আপনার হয়তো আমাকে প্রয়োজন পড়তে পারে। সুফিয়া খান হাতের ফোনটা আসিফকে দিয়ে বলল, তোর আরও বড় হতে হবে আসিফ। অল্প ব্রেনে হৃদকে কিভাবে হ্যান্ডেল করিস। যাই হোক, তোর প্রয়োজন আপাতত আমার ছেলে অবধি থাক। সকালে দেখা হবে, খেয়াল রাখিস। আসছি। সুফিয়া খানকে হসপিটালের করিডোর ধরে চলে যেতে দেখে আসিফ সেদিকে কেমন হতভম্ব হয়ে তাকায়। হৃদ ভাইয়ের মা তার কাছে সাধারণ কোনো নারী মনে হয় না। ওনার চালচলন, কথাবার্তা, শান্ত মস্তিষ্কের ডিসিশনে যে কোনো মানুষকে মেরে ফেলার ক্ষমতাও রাখেন তিনি। ছেলে নামে মামলাগুলো কেমন মুহূর্তে ধামাচাপা দিয়ে দিল তিনি। উল্টো মামলাদারি করা বাদী চেয়ারম্যানকেও ফাঁসিয়ে দিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলে। এরা মা ছেলে পারে না এমন কোনো কাজ নেই। এদের পিছনে থেকে মাঝে মধ্যে আসিফের রু কেঁপে ওঠে এদের কর্মকাণ্ডে। আল্লাহ জানে এবার চেয়ারম্যান পরিবারের কি হয়। সুফিয়া খান আশুগঞ্জ যাওয়া মানে চেয়ারম্যান পরিবারের কপালে শনি লটকানো। রাতে 3:30টার ঘরে অন্ধকার রাতে সাদা গাড়িটা এসে থমকালো আশুগঞ্জের থানার সামনে। তাড়াহুড়োয় ড্রাইভার গাড়ি থেকে নেমে পিছনের দরজা টেনে ধরতেই গাড়ি থেকে বের হন পরিপাটি সুন্দর সুফিয়া খান। বয়স্ক ড্রাইভারের হাইটে সুফিয়া খানকে লম্বাই দেখালো। তিনি আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে সোজা হাঁটল থানার ভিতরের দিকে। ড্রাইভার শব্দ করে গাড়ির দরজা আটকাতেই সুফিয়া খানের পিছন পিছন আরও দুজন লোক হাঁটল সেদিকে। একজন সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারেক। বয়স হৃদের পাশাপাশি হবে, তবে হালকা পাতলা। ছেলেটি খুবই মেধাবী, প্রফেশনাল উকিল হলেও গোপনে সে একজন দক্ষ হ্যাকার। হাতের চালানে পারে না এমন কোনো কাজ নেই। তারেক নামক ছেলেটিকে আপাতত সবাই সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই চিনে সবাই। এই মুহূর্তে চোখে মোটা চশমা পরে হাতে মোটা ফাইলগুলো নিয়ে সেও সুফিয়া খানের পিছন পিছন যাচ্ছে পুলিশ স্টেশনের ভিতর। অপর পাশে আর্মির মেজর নওয়াজ হাসান। মধ্যরাতে 3 জন পুলিশ স্টেশনে প্রবেশ করতে থানার পুলিশ এগিয়ে আসেন সেদিকে। সুফিয়া খানের সঙ্গে কুশলাদি বিনিময় করার মাঝে সুফিয়া খানের চোখে পড়ে চেয়ারে বসা চেয়ারম্যান সাহেবকে। সুফিয়া খান সবাইকে এড়িয়ে সেদিকে এগিয়ে যান। পাশের চেয়ারটা টেনে জামাল চেয়ারম্যানের মুখোমুখি বসতে বসতে হেয়ালি করে বলেন, আরে চেয়ারম্যান সাহেব যে, কেমন আছেন আপনি? আপনার টানে আশুগঞ্জে অবধি চলে আসলাম। তা ভালো আছেন আপনি? সব ঠিকঠাক? সুফিয়া খানের হেয়ালি কথায় কেমন তেতে উঠল জামাল সাহেব।
তিনি এসেছিল ওনার ছেলে আর ছেলের বউকে মারার দায়ে মামলা করতে, কিন্তু এখানে আসার পর উল্টো ওনাকে আটকে রেখেছে ক্রিমিনাল বলে। উনি বুঝতে পারছে এই মহিলার কথায় ওনাকে আর ওনার লোকদের এত রাতে অবধি থানায় আটকে রাখা হয়েছে। ওইদিকে ওনার অসুস্থ ছেলেটা জীবন মৃত্যুর মুখে পড়ে লড়াই করছে, উনি সেখানেও যেতে পারছে না এই মহিলার জন্য। আর এখানে এসে এই মহিলা ওনার সাথে হেয়ালি করছে। জামাল সাহেব তেতে উঠে বললেন, আমাকে আটকে রাখলে ভেবেছেন আমি ভয় পাবো? আমার আপনার গুন্ডা ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। জামাল সাহেবের কথায় সুফিয়া গা ছেড়ে চেয়ারে বসতে বসতে পায়ের উপর পা তুলল, হেয়ালি করে বলল, কি চেয়ারম্যান সাহেব, এটা কেমন কথা? আমি আপনার সাথে কথা বলছি আর আপনি আমার ছেলেকে টানছেন। দিস ইজ নট ডান। মা এসেছে, তার সাথে কথা বলুন না, শুধু শুধু এসবে ছেলেকে কেন টানছেন? সুফিয়া খানের হেয়ালি কথাগুলো যেন জামাল সাহেবকে উত্তেজিত করছে বারবার। তিনি রাগে চিল্লিয়ে বললেন, কারণ আপনার ছেলে একটা গুন্ডা সন্ত্রাসী, তাই। সুফিয়া খান আগের ন্যায় হেয়ালি করে বলল, আপনি আমার ছেলের বউকে নিজের ছেলের বউ করে নিয়ে যাবেন আর আমার ছেলে গুন্ডামি করলে দোষ? ধরেন আপনার বউকে যদি আমার স্বামী বিয়ে করতে চায়, তাহলে আপনি কি করবেন? আপনার সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগেই জামাল সাহেব চেতে উঠে চিৎকার করে বলল, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। জামাল খানের উত্তেজিত হয়ে যেতে দেখে দারুণ হাসলো সুফিয়া খান, হেয়ালি করে বলল, আপনার বুড়ো রক্ত এত গরম হলে আমার ছেলের জোয়ান রক্ত কতটা গরম হওয়া দরকার চেয়ারম্যান সাহেব? আপনি বুইড়া বয়সে বউয়ের ভাগ বসাতে চান না, তাহলে আমার জোয়ান ছেলে কেমনে পারবে? আচ্ছা ধরেন আপনার ভালো ছেলেটা যদি হঠাৎ করে হসপিটাল থেকে গায়েব হয়ে যায়, তাহলে এত ভালো মানুষই দিয়ে কি করবেন? শুনেন চেয়ারম্যান সাহেব, জীবনে কিছু সময় গুন্ডা হওয়া খারাপ কিছু না। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন, বারবার রিপিট করব না কিন্তু। একবারই মনোযোগ দিবেন সুফিয়া খানের শেষ করতে না দিয়ে থানার মধ্যে চিল্লাচিল্লি শুরু করলো জামাল চেয়ারম্যান। তিনি টাকার দাপট দেখাতে লাগলো সুফিয়া খানের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে শান্ত থাকলেন সুফিয়া খান। চেয়ারম্যান সাহেব বলতে লাগলেন, আপনাদের মতন মানুষদের আমার চেনা আছে, 12 বছর ধরে চেয়ারম্যানই করছি আমি। আপনাদের মতন 2-4টে টাকাওয়ালা মানুষকে উড়াই দেবার মতন ক্ষমতা আমিও রাখি। মেয়ে মানুষের মতন থাকেন, অযথা একটা পুরুষের সাথে কোলাতে পারবেন না। আপনার ছেলেকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। চেয়ারম্যান সাহেবের কথায় তিনি কেমন সুন্দর করে হাসলো, যেন মজার কিছু শুনতে পেয়েছেন তিনি। পা নামিয়ে তিনি কনস্টেবলকে এগিয়ে দেওয়া চায়ের কাপটি হাতে তুলতে তুলতে বলল, আপনি আমার ছেলেকে জেলের ভাত খাওয়াবেন, ভালো কথা, কিন্তু তার জন্য তো আপনাকে আগে একটা কেস ফাইল করতে হবে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি কোনো কেস না করে কাউকে জেলের ভাত খাওয়াতে পারবেন না, এটা আইনে নেই। তাছাড়া আপনাকে তো থানায় আটকে রাখা হয়েছে ড্রাগস মামলার দায়ে। আপনি নাকি নারী পাচার করেন, দেশের নাবালক স্টুডেন্টদের হাতে ড্রাগ সাপ্লাই করেন। আপনার আর আপনার ছেলের নামে নাকি 156টি অ্যাটেম্পট টু মার্ডারের কেস ফাইল পাওয়া গেছে। শুনলাম আপনি নাকি এলাকার দুর্নীতি করে চেয়ারম্যান হয়েছেন। সত্যি? আপনাকে এত ভালো মানুষ মনে করেছিলাম আমি, অথচ শেষ পর্যন্ত আপনি আর আপনার ছেলেরা সন্ত্রাসী গডফাদার বের হয়েছেন। এই করে বেড়ান বুঝি এলাকায়। ছোট বড় 156টা মামলার ফাইল খুঁজে পাওয়া গেছে আপনাদের নামে, সব ফ্লেভারের মামলাই আছে দেখি। ছি, এসব করে বেড়ান আপনারা। সুফিয়া খানের কথায় কেমন হতভম্ব আর হতবাক হয়ে যায় জামাল সাহেব। ওনার জীবনে কোনো মামলা নেই, ওনার পরিবার যথেষ্ট ভালো আর রক্ষণশীল পরিবার, সেখানে এতগুলো মামলা আসবে কোথা থেকে? জামাল সাহেবের বুঝতে দেরি নেই এসব যে সুফিয়া খানের কারসাজি। তিনি রেগে মেগে চেয়ারে বসে অবস্থায় টেবিলে থাপ্পড় দিয়ে চেতে উঠে বলল, আপনি মিথ্যা মামলার কাহিনী সাজাচ্ছেন আমার পরিবারের নামে। মনে করছেন আমি ভয় পাবো? আপনার কথায়
আপনার যা খুশি করেন, আমি এর শেষ দেখে ছাড়ব। চেয়ারম্যান সাহেবের কথায় হাতের কাপে চুমুক দিতে দিতে আবারও আগের ন্যায় সুফিয়া খান বলল, আপনার এই মনে হলো আমি আপনাকে মিথ্যা বলবো? আমাকে আপনার এত ছোট মস্তিষ্কের মনে হয়? তারেক, চেয়ারম্যান সাহেবকে ওনার বিরুদ্ধে মামলার অভিযোগগুলোর কাগজপত্র দেখাতো। কথাগুলো বলতে বলতে তৎক্ষণাৎ তারেক নামক ছেলেটি হাতের ফাইল থেকে কিছু কাগজ বের করে সামনে রাখতে সেগুলো হাতে নেয় চেয়ারম্যান সাহেব। সাজানো গুছানো প্রত্যেকটা মামলায় ওনার আর ওনার ছেলেদের বিরুদ্ধে করা। ধপধপ করে জ্বলতে থাকা চেয়ারম্যান সাহেবের হঠাৎ কেমন ভয়ে চুপ করে যায়। সুফিয়া খান সেদিকে তাকে হাতের চায়ের কাপটা টেবিলের উপর রাখতে রাখতে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলল, শুনেন চেয়ারম্যান সাহেব, এলাকায় চেয়ারম্যানই করেছেন তো ভালো মানুষের সেবা পর্যন্ত সীমাবদ্ধ থাকুন। শুধু শুধু আমার ছেলে পর্যন্ত কি টানছেন? আমার ছেলে আপনার বাজেটের বাইরে। ছেলেটা অসুস্থ বলে মা এসেছি। ভাবুন, মা যদি এতটুকু পর্যন্ত আসে তাহলে ছেলের বাবাও তো আসবে, তাই না? আপনি আমাকে সামাল দিতে পারেন না, বাবা ছেলে অবধি যাবেন তো দূর। আমি যাওয়ার পর আমার স্বামী আসবে, আপনি এত চাপ নিতে পারবেন না। সেজন্য বলছি, আমাদের থেকে দূরে থাকুন। শুনেন চেয়ারম্যান সাহেব, ছোট্ট মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখানোটা আমার পছন্দ না। ক্ষমতার খেলা জমে সমানে সমানে। তারপরও আপনার ভালোর জন্য একটা ডেমো দেখালাম। আপনি আমার ছেলের নামে মামলা দিলে আমি আপনাকে রোজ একটা করে নতুন নতুন মামলা ঠুকবো। আপনার হিসাবের খাতা ভুল হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মামলা করা শেষ হবে না। আপনি যদি মনে করেন পালিয়ে বাঁচবেন তাহলে বলে রাখি, আপনি আর আপনার ছেলে দুটোকে মোস্ট ওয়ান্টেড আসামি বানিয়ে পেপার ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় অভিযোগ দেওয়া হবে। এরপর যদি মনে করেন আপনারা দেশ ছেড়ে পালাবেন তাহলে বলে রাখি, এয়ারপোর্ট আমার বাপের রাজত্বে চলে, আপনাদের পালানোর পথ বন্ধ। ছেলের আমেরিকার ভিসা দিয়ে কি করবেন যদি ছেলেটাই না বাঁচে? আমার ছেলেটা অনেক দিন অসুস্থতার পর বাংলাদেশে ফিরেছে বউয়ের টানে। সেই বউকে নাকি আপনার ছেলে বিয়ে করে নিল। স্বামীর জীবিত অবস্থায় বউয়ের দ্বিতীয় বিয়ে করা জায়েজ না, আইনগত দিক থেকেও অপরাধ। আপনি কয়টা মামলা সামলাবেন? কার কার কাছে যাবেন? আপনি যার কাছেই যান না কেন সে আমারই লোক হবে। তারপরও আপনাকে সান্ত্বনার জন্য চেষ্টা করে দেখতে পারেন। তারপরও একটু চোখ ঘুরিয়ে দেখেন আপনার এলাকায়, আপনার থানায়, আপনার পুলিশের সামনে বসে যদি আপনাকে পিষে ফেলার ক্ষমতা রাখি তাহলে ভাবুন, এরপরও যদি আপনি আমার ছেলের পিছনে লাগেন তাহলে কি করব? দীর্ঘ কথা বলে সুফিয়া খান থামেন। চেয়ারম্যান সাহেবের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে এই শীতের রাতেও। সুফিয়া খান টেবিলে থাকা পানির গ্লাসটা জামাল সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বললেন, দেখেন চেয়ারম্যান সাহেব, আমি এই পলিটিক্স খেলতে চাইনি। আমার সন্তানের জন্য নামতে হয়েছে এই মাঠে। আসলে আমার মুখ থেকে ব্রেন চলে বেশি, সেজন্য এসব নোংরামিতে হাত নষ্ট করতে চাইনি বলেই অনেক বছর আগে নিজের ব্রেন খরচ করা ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি বিশ্বাস করি যেখানে মন ইনভেস্ট হয় সেখানে ব্রেন ইউজ করা চলে না। সেজন্য আপনাকেও বলছি, এরপরও যদি আপনার মনে হয় আপনি আমার ছেলেকে টানবেন তাহলে আমি আপনার বংশধরে টানবো। আশা করছি আপনি এবার বুঝতে পারছেন। এবার বাসায় যান, নিজের ছেলের যত্ন নেন, ভালো থাকুন, যান। কথাগুলো বলতে বলতে সুফিয়া খান উঠে দাঁড়ান। ওনার আশুগঞ্জে আরও একটা কাজ বাকি আছে, সেটাই করতে হবে। তারপর সকাল হতে হতে আবার ছেলের কাছে ফিরতে হবে। কাল আবার একটু চট্টগ্রামও যাবে। এই মাঠ পুরাতন, কিন্তু খেলার মানুষগুলো নতুন। কেন যেন তিনি এসব মানুষের উপর ক্ষমতা দেখে মজা পাচ্ছে না, হয়তো সমানে সমানে কাউকে পাচ্ছেন না বলে। মধ্যরাতের প্রহর, রাত ৩:১৩ ঘরে। অন্ধকার রাতে পরপর দুটো গাড়ি থামলো মায়াদের গেটের সামনে। মায়াদের বাড়ির গেট তখনও খোলাই ছিল, হয়তো বাড়ির মানুষও জাগ্রত বলে তাই। পরপর দুটো গাড়ির একটা পুলিশের জিপ হলেও অন্যটি সুফিয়া খানের কার। মধ্যরাতে পুলিশের ওসি মায়াদের বাড়ির গেট টেনে ভিতরে প্রবেশ করতে গাড়ি থেকে নামলো সুফিয়া খান। সূক্ষ্ম নজরে আশেপাশটা এক পলক
দৃষ্টি বোলালো। গাড়ির অপর পাশ থেকে তারেক নামক ছেলেটি নামতে সেও সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করলো। অন্ধকার রাস্তার ল্যাম্পপোস্টের আলো ছাড়া এই 2-4টে কুকুর দেখা যাচ্ছে দূরে। রাস্তার বুক থেকে ঘুমিয়ে 2-1টা আবার তাদের গাড়ি দেখে দূর থেকে ঘেউ ঘেউ করছে কয়েকটা। এর মাঝে একজন পুলিশ এগিয়ে গেল মায়াদের বাড়ির গেটে। লোহার দরজাটি টেনে খুলে ধরল সুফিয়া খানের ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে। সুফিয়া খান আশপাশটা পরখ করে হাতের ফোনটা তারেক নামক ছেলেটির হাতে দিয়ে সামনে হাঁটল। পিছনে থাকা তারেক নামক ছেলেটি সুফিয়া খানকে অনুসরণ করে দৌড়ালো তৎক্ষণাৎ। একজন ভদ্রমহিলা কতটা ক্ষমতা আর দাপট থাকলে রাতের আধারে তাকে পাহারা দিতে চলে আসে আর্মি মেজর থেকে শুরু করে থানার পুলিশ ফোর্স, ভাবা যায়? সকলেই ভদ্রমহিলার পিছনে। আর্মির মেজর ওনার পাশাপাশি হাঁটছে পা মিলিয়ে। উঁচু জুতায় সুফিয়া খানের হাইটে আর্মির মেজরকেও টক্কর দিবে যেন। মায়াদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে মেজর সাহেব কলিং বেল বাজাতেই অল্প কিছুক্ষণের মধ্যে দরজা খোলা দাঁড়ালো মায়ের ফুপি জাহানারা বেগম। উনি বিস্ময়কর চোখ মুখে দেখেই বোঝা যাচ্ছে বাড়ির বাকি সদস্যরাও হয়তো এখনো জাগ্রত। জাহানারা বেগম দরজা ধরে মুহূর্তে থতমত খেয়ে বসল যখন দেখল একজন ভদ্রমহিলা পুলিশ নিয়ে দাঁড়িয়ে। মধ্যরাতে পুলিশের আগমনে তিনি ভয় পান। হতভম্ব হয়ে বাড়ির ভিতরে দৌড়ে যেতে যেতে আহাজারি করে চিৎকার করলো 2 ভাইয়ের উদ্দেশ্যে, শফিক, সাজিদ, দেখ বাড়িতে পুলিশ আইছে, চেয়ারম্যান মামলা করছে আমাদের নামে। আয় হায় রে, সর্বনাশ হইছে। জাহানারা বেগমের মনে করলেন চেয়ারম্যান পরিবার থেকে পুলিশ এসেছে ওনাদের জন্য। ওনার আহাজারি চিৎকারের সুফিয়া খান কপাল কুঁচকে তাকান সেদিকে। দৃষ্টি অনুসরণ করে দেখল বাড়ির সদস্যরা প্রায় সকলেই এখনো জাগ্রত, বসার ঘরে ভিড় জমিয়ে। হয়তো আলোচনা সভা হচ্ছিল তাদের মাঝে। হওয়াটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাড়ির মেয়ে বিয়ে ভাঙলে, বরযাত্রী ফেরত গেলে সব পরিবারে এমন হইচই থাকে। তাই মায়ের পরিবারে সবার মাঝে হইচই থাকাটা অস্বাভাবিক কিছু না। সুফিয়া খান আপাতত সেসবে মনোযোগী হলো না। আর না উপস্থিত সদস্যদের কাউকে চিনল, ওনার চেনার কথাও না। কখনো মায়ের পরিবারের সঙ্গে ওনার সাক্ষাৎকার হয়নি। আর না ফাহাদের বউ মুক্তার সঙ্গে দেখা হয়েছে। তবে তিনি ছবিতে দেখেছিল ফাহাদের বউকে, সেই সুবাদে ওনার মুক্তাকে চেনার কথা। হয়তো মুক্তার ক্ষেত্রেও তাই। সুফিয়া খানকে সরাসরি না দেখলেও সেও ছবিতে দেখেছিল রিদ খানের মা সুফিয়া খানকে। সুফিয়া খানের হঠাৎ আগমনে থমথমে মুখে সকলেই বসা থেকে উঠে দাঁড়ালো দরজার দিকে তাকিয়ে। সুফিয়া খানের মুখের মাস্ক খুলতে খুলতে খুব স্বাভাবিকের ন্যায় বাসায় প্রবেশ করলে চমকে ওঠার মতন দ্রুততায় এগিয়ে আসলো মুক্তা। সন্ধ্যায় মায়ের বিয়েতে পরা শাড়িটা এখনো ওর গায়ে জড়িয়ে, সেটির আঁচল মাথায় টানতে টানতে এগিয়ে আসলো সুফিয়া খানের দিকে। হৃদের মাকে চিনতে ভুল হয়নি ওর। দ্রুততায় এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করতে মুক্তার মাথায় হাত রাখলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় মুক্তাকে উদ্দেশ্য করে বলল, ফাহাদের বউ, রাইট? গম্ভীর মুখে সুফিয়া খানের প্রশ্নে খানিকটা ভয় পেল মুক্তা। এ মহিলা সাংঘাতিক ধারালো আর তেজি মানুষ, সে শুনেছিল ফাহাদের মুখে। যদিও বিয়ের পর কখনো মুখোমুখি হয়নি দুজন, তারপরেও প্রথম সাক্ষাতে কেমন যেন ভয় পাচ্ছে মুক্তা। তাছাড়া এতগুলো পুলিশ নিয়ে হঠাৎ ওদের বাড়িতে আগমন করলে মুক্তার ভয় পাওয়াটাও তো স্বাভাবিক। মুক্তা ফের শাড়ির আঁচলটা মাথায় টেনে মিনমিন করে সম্মতি দিয়ে বলল, জি আন্টি। মুক্তার কথা শেষ হতে হতে সুফিয়া খানের আদেশ আসলো তৎক্ষণাৎ, তোমার মা বাবাকে ডাকো। মুক্তা থমথমে মুখে মিনমিন করে বলল, জি ওনারা এখানে আছেন, আপনি ভিতরে আসুন আন্টি। মুক্তার দৃষ্টি অনুসরণ করে পুনরায় পিছনে তাকালো সুফিয়া খান। দেখলো বসার ঘরে সকলে ওনাদের দিকে তাকিয়ে। মুক্তার হাত দেখিয়ে আঙ্গুল তাক করলো শফিকুল ইসলামের দিকে। শফিকুল ইসলাম প্রথম সোফাটায় বসেছিলেন। সুফিয়া খান মুক্তার উঁচিয়ে রাখা আঙ্গুল অনুসরণ করে মায়ের বাবার দিকে এগোতে এগোতে নিরেট গলায় বলল, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। এখন আপনার কথা বলতে দিবেন নাকি ঝামেলা করবেন, কোনটা? যেটা করতে চান আমি সেটাই রাজি, বলুন কি করলে খুশি হবেন।
হতবাক হতবুদ্ধি থমথমে মুখে সকলে একে অপরের মুখ চাওয়াচাই করলো সুফিয়া খানের কথায়। মধ্যরাতে এই মহিলা ওনাদের বাসায় এসে সবাইকে কেমন হুমকি দামকি দিচ্ছেন, বলেছে উনার নাকি ঝামেলা করতে চায়। বর্ষার ঘরে মায়া, জুই, রাফা আর রেহানা বেগম বাদে সকলে উপস্থিত ছিল। সুফিয়া খান শফিকুল ইসলামের মুখোমুখি দাঁড়ালো উত্তরের আশায়। সাজিদুল ইসলাম হাতে পায়ে মাথায় জায়গায় জায়গায় ব্যান্ডেজ করে ভাই শফিকুল ইসলামের পাশাপাশি দাঁড়িয়েছিল। সুফিয়া খানের কথায় চেতে উঠল তক্ষুনি, কটাক্ষ গলায় বলল, কে আপনি? এখানে পুলিশ নিয়ে কেন এসেছেন? সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি তাকালো শফিকুল ইসলামের দিকে। চটাং চটাং মেজাজের মানুষ ওনার পছন্দ না। এরকম মানুষের ব্রেন খুব কম হয়, সেজন্য তাদের মুখ চলে বেশি। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে মুক্তা পাশ থেকে তাড়াহুড়ায় সাজিদুল ইসলামকে থামাতে চেয়ে বলল, কাকা, উনি আমার মামি শাশুড়ি, রিদ ভাইয়ের আম্মু। রিদ নামটা শুনতে কেমন তেলে বেগুনে জ্বলে উঠল সাজিদুল ইসলাম। এই ছেলের জন্য বরযাত্রী রক্তাক্ত অবস্থায় হসপিটালে পড়তে ওনাকে পিটিয়েছেন। উনি আহত অবস্থায় হাত পা ভেঙে আজ বাসায় বসে। ওনার বাড়ির মেয়েও সম্মান নষ্ট হলো। সবাই ছি ছি করছে ওনাদের মুখের উপর। এখন আবার মা এসেছে নতুন কাহিনী করতে। ওনাদের বাড়ির মেয়েদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না ওই বাড়ির ছেলেদের। আজ এখানে সব শেষ। সাজিদুল ইসলাম আবারও কাউকে কিছু বলতে না দিয়ে রাগে কটমট করে বলল, দেখেন, আপনি যেই হন না কেন, এই ভদ্রলোকের বাড়িতে আপনাদের মতো অভদ্র মানুষের এখানে জায়গা নেই। আপনি বরং এখন আসুন। আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে আপনাদের বাড়ির কারোর কোনো সম্পর্ক থাকবে না, আর না আপনাদের সাথে কেউ কথা বলবে। আপনি চলে যান। জুয়ের বাবা সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ ওসি সাহেব থমকে উঠল রাগে। কোথায়, কখন, কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটা বোঝাতে চেয়ে তিনি সাজিদুল ইসলামের দিকে তেড়ে যেতে চাইলে সুফিয়া খান হাতের ইশারা ওসি সাহেবকে থামিয়ে দিতে দিতে সাজিদুল ইসলামের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, দেখুন সাজিদুল সাহেব, আমার সবখানে ক্ষমতা প্রয়োগ করার কিন্তু পছন্দ না। যে যতটুকু যোগ্য আমি তাকে ততটুকুতেই রাখি। আপনার সাথে আমি ভদ্র আছি, তার মানে বুঝতে হবে আপনি আমার চাপ নেওয়ার যোগ্য নয়। বাকি রইল সম্পর্কের কথা, সেটা না হয় আপনাদের বাড়ির মেয়েদের ঠিক করতে দেন। তারা কি চায়? আপনাদের বাড়ির মেয়েদের সম্মান না থাকলেও আমার বাড়ির বউদের কিন্তু যথেষ্ট সম্মান আছে সাজিদুল সাহেব। তাই গলা নামিয়ে, নয়তো আমি গলা উচালে কিন্তু আপনি ঠাঁই পাবেন না। কথাগুলো বলে সুফিয়া খান শফিকুল ইসলামের চোখে চোখ রেখে বলল, মেরুদণ্ডহীন পানি পশুর সমান হয় শফিকুল সাহেব। ছেলে মেয়েদের বাবা হতে শিখুন, নয়তো ছেলেমেয়েরা আপনাকে বাবা ডাকা ছেড়ে দিবে। কথাগুলো শেষ করে সুফিয়া খান ফের ঘাড় ঘোরালো মুক্তার দিকে, শক্ত গলায় বলল, মায়া কোথায়? মুক্তা ভয়ে তাড়াহুড়ে বলল, উপরে আছে। সুফিয়া খান আদেশ স্বরূপ বলল, আমাকে মায়ের রুমে নিয়ে যাও, কুইক। কৃত্রিম লাইটের আলোয় সুফিয়া খানের মুখোমুখি বসে মায়াকে জড়িয়ে ওর মা রেহানা বেগম বসে বিছানায়। পাশেই রাফা, জুই দুজনেই দাঁড়িয়ে। সকলের মুখে থতমত বিস্ময়কর সুফিয়া খানকে এই মুহূর্তে দেখে। বাকিদের সুফিয়া খানকে চেনা না থাকলেও মায়া ঠিকই চিনল সুফিয়া খানকে। কিন্তু মাত্রাতিরিক্ত জ্বরের ঘোরে মাথা ফেলে শুয়ে রইল মায়ের বুকে। এতক্ষণ মায়াকে জলপট্টি দিচ্ছিল রেহানা বেগম। সুফিয়া খানের আগমনে বিব্রত বোধ করে মায়াকে নিয়ে আগোছালো অবস্থায় বসল রেহানা বেগম। চোখে মুখ কেঁদে লাল হয়ে আছে সবার। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকেই পরখ করে নিল। মায়ের দিকে তাকাতে ওনার কুচকানো কপাল আরও কুচকে আসলো মায়ের নাজেহাল অবস্থা দেখে। মায়ের সুন্দর মুখটা জ্বরের ঘোরে ফ্যাকাশে হয়ে আছে। সবচেয়ে বড় কথা, মায়ের শরীরে 1 কেজি মাংস হবে কিনা সন্দেহ আছে সুফিয়া খানের। এতটা শুকিয়েছে মেয়েটা। লাস্টবার যখন তিনি মায়াকে দেখেছিল ঈদের সঙ্গে, তখন বেশ নাদুস নুদুস আর হেলদি ছিল মায়া, কিন্তু এখন শরীরের অবস্থা খুবই শোচনীয়। তিনি এসেছিল মায়ের সঙ্গে কথা বলতে, কেন বিবাহিত হয়েও দ্বিতীয় বিয়ে করলো সেটা জানতে। অথচ মায়ের পরিস্থিতি দেখে ওনার মনে হচ্ছে মেয়েটাকে আগে সুস্থ করানো উচিত, তারপর বাকি কিছু। সুফিয়া খান মায়াকে পরখ করে রেহানা বেগমকে উদ্দেশ্য করলে মায়ের খবর জানতে চেয়ে বলল, কি হয়েছে মায়ার? সুফিয়া খানের
প্রশ্নে মায়ার দুহাত জাপটে ধরে রেহানা বেগম অসহায় গলায় বলল, আমার মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ। রেহানা বেগমের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় বলল, এত অসুস্থতার মাঝে মেয়েকে বিয়ে দিতে গেলেন কেন? আপনারা জানতেন না মায়া বিবাহিত ছিল সেটা? সুফিয়া খানের কথায় ঝরঝর করে কেঁদে উঠল রেহানা বেগম। অসহায় গলে একে একে বলতে লাগলো, আমার মেয়েটা বলেছিল আপনার ছেলের কথা, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করেনি, প্রমাণ ছিল না বলে। ওর বাপ চাচা আর ফুপিরা সবাই মিলে আমার অসুস্থ মেয়েটাকে জোর করে বিয়ে দেয়। রেহানা বেগমের কথায় কেমন যেন মেজাজ খিচে গেল সুফিয়া খানের রাগে। এত কিসের প্রমাণ প্রয়োজন হয় একটা অসুস্থ মেয়েকে জোর করে বিয়ে দেবার জন্য? অসুস্থ মানুষকে এমনিতেই বিয়ে দিতে নেই। একটা মূর্খ মানুষগুলো কি জানতো না? তাছাড়া যদি কেউ দাবি করে সে বিবাহিত, অন্তত সত্য মিথ্যা যাচাই বাছাই করে তাকে দ্বিতীয় বিয়ে দিতে হয়, নয়তো পাপের দায়ে দাঁড়াতে হয়। মায়া যখন বলেছিল সে বিবাহিত, তখন অন্তত সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য হলেও ওনাদের অপেক্ষা করতে পারত এরা। তা না করে উল্টো একটা বিবাহিত মেয়েকে জোর করে নাজায়েজ সম্পর্কে বেঁধে দিল এরা। ওনার ছেলেটাও বউয়ের জন্য পাগল প্রায়। এই মেয়েকে না পেলে সে ঠিক হবে না তিনিও জানেন, কিন্তু মায়ের বিয়েটা নিয়ে কেমন যেন বারবার মেজাজ খিচে যাচ্ছে ওনার। সুফিয়া খান শক্ত গলায় বলল, বিবাহিত মেয়ের স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা জানার পরও কিভাবে আপনারা জোর করলে মায়াকে দ্বিতীয় বিয়ের জন্য? রেহানা বেগম মুখ গুমড়ে ডুকরে কেঁদে উঠল। খানিকটা সময় নিয়ে রয়েসে শুরু থেকে সবটা জানালো মায়ার পরিস্থিতি সম্পর্কে সুফিয়া খানকে। সবটা শুনে মুহূর্তে কেমন নমনীয়তা হয়ে গেল সুফিয়া খানের মন। তীব্র অপরাধবোধে জাগ্রত হলো মনে। হৃদকে নিয়ে দিশেহারা হয়ে যাওয়ায় মায়ের খোঁজ করতে পারেননি তিনি। বলতে গেলে উনার মাথায় ছিল না মায়ের ব্যাপারটা। আজ উনার বেখেয়ালিপনার এতগুলো সম্পর্কে ফাটল ধরল। মায়া মানসিক রোগী। উনার ছেলেটাও সুস্থ হচ্ছে না, বউয়ের জন্য ছটফট করছে। সুফিয়া খানের মনস্তান্ত্রিক ভাবনার মাঝে রেহানা বেগম ফের বলতে লাগলো, আপনার ছেলের সঙ্গে বিয়ের কোনো প্রমাণ দিতে পারছিল না বলে আজ আমরা মেয়েটাকে সবাই জোর করে পাপে বাঁধি, দ্বিতীয় বিয়ে দেই। আপনারা দয়া করে আমার ছোট মেয়েটাকে এবার রেহাই দেন। ও আর আঘাত নেওয়ার ক্ষমতাতে নেই। এমনি আমার মেয়েটা মরে যাচ্ছে। মা হয়ে ভিক্ষা চাইছি আপনার কাছে। আর মানসিক চাপে ফেলবেন না। সবাই আমার মেয়েকে পাগল বলে। আপনি আপনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। আমার মেয়ে কিছু বলবে না। ও এমনি কাউকে চিনতে পারছে না। আপনার ছেলেকেও ভুলে যাবে। আমি আমার পাগল মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আপনাদের কারোর দরকার নেই। তারপরও দয়া করে আমার মেয়েটাকে রেহাই দেন, দয়া করুন। একজন অসহায়ত্ব মায়ের চিৎকার যেন সুফিয়া খানের বুকে গিয়ে লাগলো। তিনিও তো একজন মা। ছেলের বিপদে ওনার দুনিয়া ঘুরে গিয়েছিল। আজ এই মুহূর্তে এখানে বসে আছে, ওনার ছেলের কথা চিন্তা করে এসেছেন। তিনি একজন শক্ত ধাঁচের মানুষ হয়েও যদি সন্তানের জন্য এতটা দুর্বল হতে পারে, তাহলে মা হয়ে রেহানা বেগমের কতটা দুর্বল হওয়ার কথা। সন্তান সবার জন্য সমান হয়। সুফিয়া খান উঠে দাঁড়াতে দাঁড়াতে রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, শেষ বিশ্বাসটুকু আমাকে করতে পারেন মিসেস রেহানা? আমি কখনো বিশ্বাস ভাঙার মতো কাজ করিনি এ অবধি। আজ এখানে ছেলের বিশ্বাসের জোড়া লাগাতে এসেছিলাম, তবে এখন আপনার বিশ্বাসের ভার কাঁধে করে নিয়ে যাচ্ছি। আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে এই পরিবেশে থেকে। আমি খেয়াল রাখবো আপনার মেয়ের। আমাকে ভরসা করতে পারেন। রেহানা বেগম মুহূর্তেই কোনো কথা খুঁজে পেল না বলার জন্য। শুধু দু চোখের জল ফেলে সুফিয়া খানের দিকে তাকিয়ে রইল। মায়াদের বাড়িতে বর্তমান পরিস্থিতি মায়াকে সুস্থ হতে দিবে না। চারপাশে রটে গেছে মায়ের দুই বিয়ের খবর। প্রথম স্বামী রেখে মায়া দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্বামীর হাতে মার খেয়েছে মায়া ও তার নতুন বর। এসব মানুষের মুখে মুখে রটে গেছে। সকাল হতে হয়তো মানুষজন আসবে তাদের বাড়িতে তামাশা দেখতে। মায়ের ফুপ্পিরও রেগে আছেন তাদের ভাইকে রিদ খান মারায়। মায়াকে যা তা কথা শোনালো, অথচ রাত থেকে যে মেয়েটা বেহুশ, ওকে হসপিটালে নিতে হবে সেই খবর কারোর নেই।
ভয়ে তিনিও কাউকে কিছু বলতে পারছেন না মেয়েটাকে ডাক্তার দেখাতে চেয়ে। অসহায় অবস্থায় সেই থেকে মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছে মায়ার। এর মাঝে যতবার মায়ের হুঁশ ফিরেছে ততবারই রেহানা বেগমকে চিনতে অস্বীকার করেছে মায়া। উনি প্রচণ্ড ভয়ে আছেন মায়ের মানসিক চাপ নিয়ে। ওনার ভয় ওনার মেয়েটা পুরোপুরি পাগল না হয়ে যায় এসব সইতে না পেরে। রেহানা বেগম সুফিয়া খানের চোখের দিকে তাকিয়ে নীরবে কাটলো। হয়তো এবারের পরিবেশ থেকে মায়ের ওই বাড়িতে ভালো থাকবে, অন্তত মায়েকে তার ডাক্তার দেখাবে। অবহেলা না করে এতটুকুতেই তিনি সন্তুষ্ট। ওনার ছেলে আরিফ ইন্ডিয়া থেকে ফিরে আসলেই না হয় মায়াকে নিজের কাছে নিয়ে আসবেন রেহানা বেগম। ওনার মন কেমন কেমন করে যেন সুফিয়া খানের কথায় সম্মতি জানালো। দু হাতে জাপটে ধরা মায়াকে সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতে দিতে দু চোখের পানি ছেড়ে বলল, আমার মেয়েটাকে খেয়াল রাখবেন আপা। এই মুহূর্তে একজন অসহায় মা হয়ে বলছি, এই পরিবারে থাকলে আমার মেয়েটা এমনিই মারা যাবে। ওকে অন্তত একটা ডাক্তার দেখাবেন। আমার ছেলেটা ইন্ডিয়া থেকে ফিরলেই না হয় আমি নিয়ে আসব। রেহানা বেগমের বাড়িয়ে দেওয়া হাতে থেকে মায়াকে নিজের বুকে জড়ালো সুফিয়া খান। মায়ার নেতিয়ে যাওয়া তপ্ত শরীরটা জড়িয়ে ধরতে ঠাহর করতে পারল। সত্যি মায়া কতটা অসুস্থ, চোখ মেলে তাকাতেও পারছে না। সুফিয়া খান মায়াকে বুকে জড়িয়ে দাঁড়াতে গেলেই অপর পাশে হাত দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরল রাফা। সুফিয়া খানকে উদ্দেশ্য করে বলল, আমিও যাব আপনার সাথে। সুফিয়া খান চোখ আউড়িয়ে এক পলক তাকালো রাফার দিকে। যদিও মেয়েটিকে তিনি চিনেন না, তবে মায়ের সঙ্গে মেয়েটিকে নিতে ওনার কোনো অসুবিধা নেই। চোখের ইশারায় সম্মতি দিয়ে তিনি রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, নিজের খেয়াল রাখবেন মিসেস রেহানা। মায়া আর রাফাকে নিয়ে বসার ঘরে সকলের সামনে দিয়ে বেরিয়ে আসলো সুফিয়া খান। সুফিয়া খানকে কিছু বলার মতন সাহস মায়ের পরিবারের কেউ দেখাতে পারল না। কথায় কথায় রেগে যাওয়া সাজিদুল ইসলামও কেমন চুপ করে মুখ চুপসে দাঁড়িয়ে। মায়ের ফুপিরাও তাই। মায়ের বাবা চোখে মুখে কেমন নমনীয়তা ছিল। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে চেয়েছিল সুফিয়া খানকে, কিন্তু কোনো একটা অদৃশ্য বাধায় তিনি যেন চুপ করে যান। নীরব দাঁড়িয়ে দেখল মেয়ের চলে যাওয়া নিয়ে। জুইয়ের মা আর রেহানা বেগম মায়াকে এগিয়ে দিতে অন্ধকার রাতে গেট অবধি দাঁড়িয়ে থাকেন। সুফিয়া খানের গাড়িটা অদৃশ্য না হওয়া অবধি সেই অদূরে রাস্তার দিকে তাকিয়ে রইল। আল্লাহ জানে ওনার অসুস্থ মেয়েটার টানাপোড়ার সম্পর্কগুলো কিভাবে ঠিক করবে। আল্লাহ ওনার মেয়েটাকে সুস্থতা দান করুক, আমিন। রাতের প্রহর কাটিয়ে ভোরের দিকে মায়াকে নিয়ে ঢাকায় পৌঁছালো সুফিয়া খান। অসুস্থ মায়াকে দেখে হতভম্ব আসিফ দুজনেই। রাফা সুফিয়া খানের সঙ্গে সঙ্গে থাকছে। মায়াকে দেওয়া হলো হৃদের কেবিনের পাশাপাশি বেডে। অসুস্থ মায়ের চিকিৎসা চলালো তৎক্ষণাৎ। মায়া বা হাতের ক্যানোলা লাগানো হলো, পরপর ইঞ্জেকশন পুশ করতে। মায়ার অবস্থার শোচনীয়তা ডাক্তারের চোখে মুখে দেখেই বোঝা গেল। মায়াকে চিকিৎসা দিতে সবাই ব্যস্ত হয়ে পড়ল মুহূর্তে। পেশেন্টের ব্যাপারে আপাতত আমরা কিছু বলতে পারছি না মিসেস খান, তবে পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলতে পারবো পেশেন্টের বর্তমান অবস্থা। কথাগুলো বলে ডক্টর চলে যেতে রাদিফ উত্তেজিত গলায় নিজের মাকে প্রশ্ন করে জানতে চাইল, ভাবির কি হয়েছে আম্মু? এ অবস্থা কেন ওনার? রাদিফের কথায় সুফিয়া খানের গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে গেল। রিপোর্ট আসুক তারপর জানবে, আপাতত বলতে পারছি না। মায়ের কথায় চিন্তিত ভাঁজ আরো গভীর হলো রাদিফের কপালে। অথচ পাশ থেকে আসিফ সে কখন থেকে রাফার দিকে তাকিয়ে মূলত সে রাফার সাথে কথা বলতে চাইছে। সে তো জানতোই না রাফা যে মায়া ভাবিদের বাসায়, আর না এটা জানতো এখন হৃদ ভাইয়ের মায়ের সঙ্গে ঢাকা চলে আসবে। মূলত আসিফ সন্ধ্যার দিকে রাফারকে মায়ের সঙ্গে দেখেছিল বরযাত্রীর গাড়ি। তখন আসিফের হৃদকে সামলাতে গিয়ে রাফার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি, কিন্তু এখন তার রাফার সঙ্গে কথা বলা জরুরি মনে হলো। তার কেন জানি মনে হচ্ছে রাফা আসিফকে এড়িয়ে যেতে সুফিয়া খানের সঙ্গে সঙ্গে থাকছে। আসলে কি তাই? যদি তাই হয় তাহলে তাকে এড়িয়ে যাওয়ার বা কারণ কি রাফার? সকাল 11টার দিকে হালকা হালকা জ্ঞান ফিরল হৃদের। তীব্র মাথা ব্যথায় বিরক্তিতে বাম হাত রাখলো কপালে। অল্প মাথা
নাড়িয়ে ডানে বামে মাথা ঘুরালো, চোখ মিলে পাশে তাকাতে ঝাপসা চোখে দেখলো বেডে অচেতন অবস্থায় পড়ে থাকা মায়াকে। প্রথমে হৃদ মনে করতে পারলো না কিছুই। ঝাপসা চোখে অস্পষ্ট গলায় আওড়ালো একটু করে, হৃদ। হৃদ ডান হাতে বাড়িয়ে মায়াকে ছুঁতে চাইল, কিন্তু হাতের নলে চাপ পড়তেই নল বেয়ে রক্ত উঠল তৎক্ষণাৎ। সুফিয়া খান দ্রুততায় এগিয়ে এসে হৃদকে বাধা দিয়ে শান্ত করতে বলল, কি করছো হৃদ? নলে রক্ত উঠছে। সুফিয়া খানের কথায় রাদিফ এগিয়ে আসলো। সে মূলত বাহির থেকে মায়ের জন্য কফি নিয়ে সবে কেবিনে প্রবেশ করছিল। মায়ের কথায় তৎক্ষণাৎ দৌড়ে আসে এদিকটায়। হৃদ তখনও হঠাৎ করে কিছু মনে করতে পারল না। মায়ের হাত নিজের শরীর থেকে সরিয়ে দিতে দিতে হৃদ বিরক্তি গলায় বলল, উফ, বিরক্ত করছে কেন তোমরা? সরো। হৃদকে বলো এদিকে আসতে। হৃদ, কাম হেয়ার। সুফিয়া খানের হাত সরিয়ে দিতে হৃদ ফের বেহুশ মায়াকে ডাকলো নিজের কাছে। মায়ের নড়চড় দেখতে না পেয়ে হৃদ রেগে কিছু বলবে, তার আগেই রাদিফ তাড়াহুড়োয় হৃদকে শান্ত করতে বলল, ভাই, ভাবি তো অসুস্থ, উনি হুঁশে নেই, তুমি শান্ত হও। মায়ের অসুস্থতার কথা কানে যেতেই হৃদ কপাল কুঁচকে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই স্মৃতিচারণ হলো বিষাক্ত অতীতগুলো। মায়ের বিয়ে অন্য কোথাও হয়েছে সেটি মনে আসতে হৃদের শান্ত মস্তিষ্ক তড়ক করে জ্বলে উঠল। দাও দাও অগ্নিশেখার ন্যায় হুঙ্কার ছেড়ে হাতের ক্যানোলা স্যালেন সবকিছু টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে বলল, এই নারী এখানে আসলো কেমনে? কার এত বড় কলিজা হয়েছে আমাকে ঠেকিয়ে এই নারীকে নিয়ে আসে? কার? হৃদের হুঙ্কারে বাহির থেকে আসিফ, অয়ন দুজনে দৌড়িয়ে আসে ভিতরে। আজ সকলেই আয়ন বাংলাদেশে ফিরেছে লন্ডন থেকে। মায়ের ব্যাপারে সবটা আসিফের কাছে শুনে সেও স্তব্ধ হতবাক। কিছু বলার মতন ভাষা আয়নের কাছেও ছিল না। মায়ের বিপদেও সেও তো পাশে ছিল না। জুয়ের সঙ্গে যোগাযোগ করতেও সেই মুহূর্তে ভয় পাচ্ছে। কেমনে যেন সৎ সাহসে কোলাচ্ছে না তার। তারপরও সে চিন্তা করলো কালই একবার আশুগঞ্জ যাবে জুয়ের সঙ্গে দেখা করতে। সুফিয়া খান হৃদের তোলপাড়ে খুব স্বাভাবিকের ন্যায় হৃদকে উত্তর করলো, আমি নিয়ে এসেছি। মায়ের কথায় হৃদের তোলপাড় আরো বাড়ল। গর্জে উঠলে বলল, কেন নিয়ে এসেছ? দরদ দেখাতে? যখন খেয়াল রাখার কথা ছিল তখন তো খেয়াল রাখনি, অবহেলা করেছ। আজ এ নারী আমার জন্য হারাম, তারপরও কেন এ নারীকে আমার সামনে হাজির করলে? কেন? পরপর হৃদের হুঙ্কারে ডাক্তার দৌড়ে কেবিনে এগিয়ে আসলো। মিনি ফ্রিজ হতে হৃদের ইঞ্জেকশন নিতে নার্সকে আদেশ করতে নার্স সেদিকে দৌড়ালো। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে সকলে আতঙ্কিত মুখে হৃদকে বোঝাতে চাইছে শান্ত হতে, অথচ সুফিয়া খান স্বাভাবিক। বরং হৃদের কথায় কটাক্ষ করে বলল, আমার মন চাইছে তাই এনেছি, তোমার সমস্যা কোথায়? তোমার কাছে যাচ্ছে ও, তাহলে তুমি কেন এত হাইপার হচ্ছ? হসপিটাল কি তোমার বাপের কেনা যে তোমায় ছাড়া অন্য কেউ চিকিৎসা নিতে পারবে না? যেমন মা তেমন ছেলে, গোল ভারতের মতন মেজাজ। সুফিয়া খান ইচ্ছা করে হৃদকে রাগালো, কারণ হৃদের রাগে প্রশ্রয় দিলে এতে মায়ের ক্ষতি হবে ভেবেই তিনি এমনটা বললেন। মায়ের কথায় হৃদের মস্তিষ্ক ধপধপ করলো, আগুন লাগার মতন শিরা উপশিরে জ্বলল। এর মাঝে আয়ন, রাদিফ, আসিফ, ডাক্তার সহ সকলে হৃদের হাতে পায়ে জাপটে ধরলো ঘুমের ইঞ্জেকশন পুশ করতে। হৃদ রাগের তোপে হিংস্রত স্যালাইন ক্যানোলা টেনে ছিঁড়ল ধস্তাধস্তিতে। সকলেই হৃদকে জাপটে ধরে শুয়াতে চাইল বলে হৃদের ধস্তাধস্তি করে ডক্টরদের হাতে ইঞ্জেকশন ছিনিয়ে নিয়ে মুচড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, আমি সেই জায়গায় এক মুহূর্ত দাঁড়াবো না যেখানে এই নারীর বিষাক্ত নিঃশ্বাস আছে। আমাকে যাইতে দে তোরা, নয়তো কাউকে ছাড়বো না আঘাত করা থেকে। সুফিয়া খান ইশারায় হৃদকে ছেড়ে যেতে বললে হৃদ তৎক্ষণাৎ প্রস্থান করলো কেবিন হতে। হৃদের পিছন পিছন ছুটল আসিফ, রাদীপ দুজনেই। সুফিয়া খান হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তিনিও দমে যাওয়ার পাত্রী নন, এর শেষ দেখেই ছাড়বেন তিনি। মায়াকে টানা 3 দিন হসপিটালে রাখার পর চতুর্থ দিন মায়াকে নিয়ে হৃদের বাসায় উঠল সুফিয়া খান। মায়াকে রাখলো নিজের ঘরেই, যেহেতু হৃদ মায়াকে মেনে নিচ্ছে না তাই। থমকে যাওয়া ঘড়ির কাঁটার মতন যেন সকলের জীবনই থেমে আছে। ঘুরে ফিরে একই কাহিনী রিপিট হচ্ছে সবার। মানুষগুলো ভিন্ন ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে। পাওয়া না পাওয়ার গল্প থেকে বিচ্ছেদের সুর যেন বেশি। এই তো যেমন হৃদ মায়াকে চাচ্ছে না, জুই আয়নকে চাচ্ছে না,
এদিকে রাফা আসিফকে চাচ্ছে না, মুক্তা ফাহাদকে চাচ্ছে না, শশী হৃদকে পাচ্ছে না। কেমন যেন একটা বিচ্ছেদের গন্ধ চারিদিকে ছড়িয়ে। আয়ন বিগত 2 দিন ধরেই জুয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। ফাহাদের সঙ্গে তার শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে ঘুরে আসলো। না ফাহাদ মুক্তার কাছে ঠাঁই পেল, আর না আয়ন জুয়ের কাছে। জুয়ের সাথে কথা বলতে পারলো। ফাহাদকে মুক্তার সঙ্গে দেখা করতে মায়ের পরিবার বাধা না দিল, মুক্তা নিজেই আত্মসম্মানের তাগিদে ফাহাদকে ফিরিয়ে দিল, ফিরবে না বলে। আয়ন তো বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল জুয়ের সঙ্গে কথা বলার, কিন্তু জুই চোখ তুলে আয়নকে দেখল না পর্যন্ত। দীর্ঘদিন পর দুজনের দেখা। আয়ন ভেবেছিল সে জুয়ের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার কিছুই হলো না। আয়ন জুইয়ের কাছে পাত্তা না পেয়ে সেও সেদিন ফাহাদের সঙ্গে ফিরে এসেছিল খালি হাতে। তারপর থেকে সে রোজ জুইকে নিয়ম করে কল দেয়, কিন্তু আফসোস রোজকার মতনই জুইয়ের নাম্বারটা আজও অফ দেখালো। মনস্তান্ত্রিক ভাবনায় হাতের ফোনটা পকেটে গুজে রাখতে রাখতে আয়ন হৃদের বাড়িতে প্রবেশ করলো। মেইন দরজা খুলে পেয়ে গেল সে আশেপাশে তাকালো। খোলা পেয়ে সে আশেপাশে তাকালো। রাত তখন 4টা 1। গায়ে তার ফর্মাল পোশাক, ডাক্তারি অ্যাপ্রনটা হাতের বাজে নেওয়া। 10টা থেকে তার 9টার ডিউটি। 10টা থেকে তার নাইট ডিউটি। এই অসময়ে হৃদের বাসায় আয়নের আসার কথা না। হৃদের মা সুফিয়া খান বাসায় নেই। তিনি আজ সকালে চট্টগ্রামে গিয়েছেন কোনো একটা কাজে। বলেছিল মধ্যরাতের ভিতরে ফিরে আসবেন। সেজন্য উনার অবর্তমানে আয়নকে ফোন করে বলেছিল মায়াকে রেগুলার চেক আপ করে যেতে। মায়া আজ 4 দিন ধরে হৃদের বাসায়, অথচ এই 4 দিন হৃদ 4 পলকও বাসায় ফিরেনি। আর না মায়ের খোঁজ নিয়েছে। বলতে গেলে হৃদ নিজ বাড়িতে ফিরে না মায়ের জন্য। এতদিন সুফিয়া খান মায়ের খেয়াল রাখলেও আজ হৃদের বাসায় রাফা একা মায়াকে সামলাচ্ছে বাসার সার্ভেন্টদের নিয়ে। সারাদিন রাদিফ বাসায় থাকলেও দুপুরে করে সেও কাজে বেরিয়েছে ইমার্জেন্সি বলে। আয়ন খালি ড্রয়িং রুমে চোখ বুলিয়ে এগোলো নিজের ঘরটায়। কাজের মেয়ে রুজিকে পানি দিতে বলে সুফিয়া খানের ঘরের সামনে দাঁড়ালো সে। বন্ধ দরজায় নক করতে খানিকটা ইতস্তত বোধ করলো। খালি বাড়িতে এভাবে সে দুটো মেয়ের ঘরে একা প্রবেশ করতে খানিকটা সংকোচ বোধও করলো। যদিও সে একজন প্রফেশনাল ডাক্তার, তারপরও খানিকটা ইতস্তত বোধ করে অল্প আওয়াজে দরজায় নক করতেই ঘরের ভিতরে হতে ভেসে আসলো রাফার কণ্ঠ। দরজা খোলা আছে ভাইয়া, ভিতরে আসুন। চাপিয়ে রাখা দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করতে করতে দেখতে পেল অল্প আলোয় মায়াকে কুলে শুয়ে বিছানায় বসে আছে রাফা। অসুস্থ মায়া রাফার কুলে মাথা রেখে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে। মায়ের চুল জুড়ে বিচরণ করছে রাফার দুটো হাত। মায়ার অসময়ে বলতে গেলে একমাত্র রাফা ছাড়া কেউ ছিল না, না আজও কেউ আছে। সুফিয়া খানের মতন শাশুড়ি ছিল বলে মায়া আজ স্বামীর বাড়িতে ঠাঁই পেয়েছে, নয়তো মায়ের আপন বলতে স্বামী ওর পরিবার কেউ ছিল না। আয়ন বিছানার দিকে এগিয়ে যেতে ধীরে ধীরে ধীরস্বরে রাফার থেকে জানতে চাইল মায়ের কথা। এখন কেমন আছে মায়া? পরে আর কোনো সমস্যা হয়েছিল? ইতস্তত রাফা মায়াকে বালিশে শুইয়ে দিতে দিতে বলল, না ভাইয়া, তবে গায়ে অনেক জোর ওর। দুপুরেও কিছু খায়নি। আমি অনেক চেষ্টা করেও খাওয়াতে পারিনি কিছু। আন্টি বাসায় থাকলে ওনার ভয়ে এতদিন কিছু হলেও খেত। আমার সাথে জেদ করে খেতে চায় না। রাফার কথায় আয়ন মায়ের মস্তিষ্ক বরাবর দাঁড়াতে দাঁড়াতে চিন্তিত স্বরে বলল, কি বলো, ওষুধ না খেয়ে ঘুমিয়েছো? জি। আয়ন খানিকটা অধৈর্য গলায় শুধালো রাফাকে বলল, তুমি জানো না ওর ওষুধগুলো কত জরুরি? তাহলে কেন খাওয়ালে না? এই মুহূর্তে মায়ের ওষুধ মিস করা মানে ওর মস্তিষ্কে উত্তেজনা করা। আয়নের কথায় রাফা অপরাধী গলায় বলল, আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠিনি। আমি বাসার সার্ভেন্ট নিয়ে মায়াকে জোর করে ওষুধ খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মায়া ভয় পেয়ে সবার উপর এটা সেটা ছুঁড়ে মারে। রুজি খালা কপালে আঘাত পেয়েছে, আমার হাতেও
কামড়ালো। মায়া নিজেকেও আঘাত করছে অনেক। ওর হাতটা দেখুন কালচিটে হয়ে গেছে বারবার একই জায়গায় কামড়াতে কামড়াতে। সেজন্য আমি ভয় পেয়ে গেছিলাম, তাই ওকে আর জোর করি নাই। মায়া বাহিরের মানুষ দেখলে ভয় পায় ভাইয়া, তৎক্ষণাৎ অ্যাটাক করে বসে। সেজন্য ওকে নিয়ে আমি রুমে বসে আছি। দুপুর থেকে মায়ার গায়ের জ্বরটা বাড়লে সুফি আন্টিকে কল করে জানে সেটা। আন্টি আমাকে বলেছিল আপনাকে পাঠাবেন, সেজন্য আপনার অপেক্ষা করছিলাম আমি। রাফার কথায় আয়ন শান্ত চোখে মায়ের শুকনো মুখটার দিকে তাকালো। খুব সুন্দর আদলে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে আছে অসুস্থতার। আজ মায়ের এই দুর্দশার পিছনে আয়ন নিজেও দায়ী। তারা সবাই মিলে একটা সুস্থ মেয়েকে একটু একটু করে মানসিক অশান্তিতে পাগল বানিয়েছে। একটা সুন্দর ফুলকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। তাদের ভুলের জন্য মায়া কি না হারিয়েছে, স্বামী, সংসার, এমনকি নিজের পরিবারকেও। সবকিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন বিছানায় শুয়ে এখন মায়ার মানুষ দেখলে ভয় পায়। অথচ যে মেয়েটা সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে পছন্দ করত, সে আজ একা থাকে। সারাক্ষণ কথা বলা মেয়েটা হুট করেই কেমন চুপ হয়ে গেল। মায়ের চঞ্চলতা হারিয়ে মায়াকে নিঃস্ব শূন্য করার পিছনে আয়নও একজন অপরাধী। তীব্র অপরাধ বোধে আয়নের বুকটাও কেমন চিনচিন ব্যথা করলো। খুব প্রিয় মানুষের অসহায়তার দেখে আয়নের বুকটাও কেমন খা খা করলো। আয়ন দমবন্ধকর পরিস্থিতিতে হা করে নিঃশ্বাস টানতে চাইল, কিন্তু বাতাসে মিশে মায়াময় গন্ধ। আয়নের আটকে থাকা নিঃশ্বাসটাও আরও আটকে গেল। কম্পিত হাতটা কোনো রকমে মায়ের উত্তপ্ত কপালে রাখতে সেটা তৎক্ষণাৎ ছড়িয়ে নিল। অস্থির উত্তেজিত গলায় বলল, মায়ের গায়ে ভীষণ জ্বর রাফা, শরীরের টেম্পারে ওর ব্রেনে চাপ পড়তে পারে। ওকে দ্রুত হসপিটালে নিতে হবে। আমি গাড়ি বের করছি, তুমি ওকে রেডি করো। কথাটা বলে আয়ন কোনো রকম দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলো। হা করে নিঃশ্বাস টানতে চাইলো খোলা বাতাসে। মায়ের দুর্দশায় তার বুকে ব্যথা অনুভব করলো। ড্রয়িং রুম হতে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসলো। হাতের অ্যাপ্রনটা ঢিল মেরে পাশের সিটে ফেলে পরপর শার্টের দুটো বোতাম খুলে দুপাশে ছড়িয়ে দিল। আটকে রাখা নিঃশ্বাসটা টানতে চাইল। বুক ফুলিয়ে পরপর নিঃশ্বাস টেনে স্টিয়ারিং চেপে তাতে কপাল ঠেকালো তীব্র অপরাধ বোধে। আয়ন কখনো এতটা অপরাধ বোধে ভোগেনি আজ যতটা নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। আয়ন চাইলে হৃদের অনুপস্থিতিতে সবকিছু ঠিক রাখতে পারত, মায়ের খোঁজ করতে পারত, কিন্তু সে করেনি। আসলে হৃদ ঠিকই বলে, হৃদ ছিল না বলে তার বউয়ের মর্যাদাও কেউ করেনি। সবাই হৃদের অনুপস্থিতিতে তার বউয়ের মর্যাদা বাড়ায়, হৃদের আড়ালে নয়। আজ সবার অবহেলায় মায়াকে হারাতে বসেছে। এইভাবে চলতে থাকলে মায়া মারা যাবে যে কোনো সময়। মায়াকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মন্ত্র আয়ন সেভাবেই কিছুক্ষণ বসে রইল। খানিকটা সময় পর স্টিয়ারিং থেকে মাথা উঠিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল গাড়ির ডেস্ক হতে। মেসেজ অপশনে গিয়ে হৃদের নাম্বারে ছোট করে বার্তা লিখলো, মায়াকে তোর বড্ড প্রয়োজন হৃদ, প্লিজ চলে আয়। মেয়েটা মরে যাবে তোর অবহেলায়, ফিরে আয় প্লিজ। মেসেজটি সেন্ড করে আয়ন খানিকটা সময় নিল উত্তরের আশায়, কিন্তু ফোনের ওপাশ হতে কোনো উত্তর না আসায় আয়ন পুনরায় একইভাবে মেসেজ লিখল হৃদের নাম্বারে, তোর বউ ভীষণ অসুস্থ হৃদ, দ্রুত হসপিটালে নিতে হবে। স্বামী হিসেবে না পারিস, অন্তত মানুষ হিসেবে দায়িত্ব পালন করে, নয়তো মরে যেতে দে মায়াকে। আমি হসপিটালে অপেক্ষা করব। আয়ন হৃদের নাম্বারে পরপর দুটো মেসেজ পাঠিয়ে গাড়ি স্টার্ট করলো। আয়নের জানা নেই হৃদ আয়নের মেসেজগুলো পড়বে কি পড়বে না, সে মায়ের টানে বাড়িতে ফিরবে কি ফিরবে না। তবে আয়ন মায়াকে একা রেখে হসপিটালে চলে গেল। আর সেও দেখতে চায় মায়ের জন্য হৃদের মনে কতটা ঘৃণা জন্মেছে। ভালোবাসার মানুষকে চাইলেই ঘৃণা করা যায় না। মায়ের অসুস্থতা সম্পর্কে সব জানা হৃদের। সব জেনেও যদি মায়ার থেকে হৃদে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আয়ন নিজে হৃদের মার সঙ্গে কথা বলে মায়াকে আলাদা বাড়িতে রাখার জন্য। সব কিছু আগে মায়ের সুস্থতা প্রয়োজন। হৃদের আশেপাশে থাকলে মায়া সুস্থ হবে না। হৃদের ঘৃণা অবহেলা বরং মায়ের মানসিক চাপ বাড়াবে।